বন্ধুরা নমস্কার। আজকে ভারতে এমন একজন প্রধানমন্ত্রীর কথা বলবো যিনি ভারতবর্ষে এ পর্যন্ত একমাত্র মাইনরিটি গভর্নমেন্ট চালিয়েছিলেন। আপনারা জানেন নরেন্দ্র মোদী জোট সরকার চালাচ্ছেন, কিন্তু তার সরকার মাইনরিটি না, কিন্তু তার কাছে একটা অ্যালায়েন্স আছে এবং এই অ্যালায়েন্সের পার্টনারদেরকে নিয়ে তার কাছে সংখ্যাগরিষ্ঠতার তুলনায় বেশি সংখ্যক আসন রয়েছে। সুতরাং তিনি একটা মেজরিটি গভর্নমেন্টের মেজরিটি জোট সরকারের তিনি নেতা। কিন্তু পিভি নরসিমহা রাও দেশের একমাত্র প্রধানমন্ত্রী যার কাছে একটা মাইনরিটি গভর্নমেন্ট ছিল, অর্থাৎ না তার দল কংগ্রেসের কাছে মেজরিটি ছিল, না তার কাছে কোনো জোট ছিল। যেরকমভাবে আপনারা বর্তমানে এনডিএ জানেন, এনডিএ আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এর আগে আপনারা মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ এর সরকার দেখেছেন। এরকম বিভিন্ন সময়, এছাড়া ন্যাশনাল ফ্রন্ট, কখনো জনতা পার্টি সরকার, জোটের সরকার দেখেছেন, যেখানে অনেকগুলো দল মিলে একত্রে সরকার গঠন করেছে এবং বিভিন্ন দলের লোকেরাই মন্ত্রিসভাতে ভেতরে ঢুকে তারা সমর্থন করেছে। নরসিমহা রাও এমন একটি আপনার সংখ্যালঘু সরকার চালিয়েছিলেন যে সরকারকে বাইরে থেকে আপনার কোনো কোনো নির্দল সমর্থন করেছিল বা কোনো কোনো দলের অংশ সমর্থন করেছিল। যেমন আপনার কি বলে চৌধুরী চরণ সিংয়ের ছেলে অজিত সিংয়ের গোষ্ঠীটাও সমর্থন করেছিল। এরকম কিছু কিছু সমর্থন, বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থন তখন পেয়েছিল। এগুলো নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। তো এই ব্যতিক্রমী গভর্নমেন্টটা তিনি চালিয়েছিলেন। তার নামের সঙ্গে বেশ কয়েকটা ক্ষেত্রে আপনার এমন কিছু কথা আছে যেগুলো অন্য কারোর সঙ্গেই নাই। প্রথমত হলো, দক্ষিণ ভারত থেকে তিনি প্রথম দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরে আপনারা জানেন এইচ.ডি. দেবেগৌড়াও দক্ষিণ ভারত থেকে এসে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন অনেক পরে। তাছাড়া গান্ধী নেহেরু পরিবারের বাইরে কেউ প্রথম 5 বছর পুরোপুরি সরকার চালিয়েছিলেন, সেটা পিভি নরসিমহা রাও। এছাড়া মাইনরিটি গভর্নমেন্ট 5 বছর কন্টিনিউ করেছিলেন, সেটা নরসিমহা রাও। নরসিমহা রাও এর আগে একটা সময়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি রাজীব গান্ধীর সঙ্গে মন্ত্রিসভায় ছিলেন, তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে মন্ত্রিসভায় ছিলেন। অনেক গুণের গুণান্বিত ব্যক্তি হলেন নরসিমহা রাও। অনেকগুলো ভাষা জানতেন। বলা হয় যে ভারতবর্ষে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন এখনো পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে বেশি ভাষা জানা প্রধানমন্ত্রী নরসিমহা রাও। নরসিমহা রাও প্রধানমন্ত্রী যখন হয়েছিলেন তখন আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক দুর্বল ছিল। অনেক দুর্বল দেশে একটা অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। সেই সংকটটা কাটিয়ে ওঠার জন্য তিনি পুরো অর্থনীতির ডায়াগ্রামটা চেঞ্জ করে দেন। অর্থনীতির দিশায় তিনি পরিবর্তন করেন। মুক্ত অর্থনীতি তিনি ভারতবর্ষে প্রচলন করেন এবং তার কারণে অনেকে তার প্রবল বিরোধিতা করেছিল। বিশেষ করে বামপন্থী দলগুলো, কমিউনিস্ট পার্টি এবং তার সহযোগী দলগুলো ব্যাপকভাবে নরসিমহা রাওয়ের সমালোচনা করেছিলেন। কিন্তু নরসিমহা রাও সেই সময়ে যে মুক্ত অর্থনীতির প্রচলন করেন, তার কারণেই কিন্তু তারপরে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা সবাই তুলনামূলকভাবে অনেকটাই কমফোর্টেবল অবস্থানে ছিলেন। কারণ দেশে মুক্ত বাণিজ্যের ফলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, মানে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়। দেশের মধ্যে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়। দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যও ফুলে ফেঁপে বাড়তে থাকে। মানুষের হাতে টাকা আসতে থাকে, দেশের সরকারের হাতে অর্থ আসতে থাকে। ফলে নানান ধরনের প্রকল্প নেওয়া সহজ হয়, কারণ টাকা না থাকলে সরকারও বড় বড় প্রকল্প নিতে পারে না, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। আবার প্রাইভেট সেক্টরগুলো যদি কাজ করার অধিকার না পায়, তাহলে তাদের কাছে টাকা থাকলেও সেই টাকা তারা কাজে লাগাতে পারে না। তো তিনি এসে কিন্তু এই ক্ষেত্রে বাঁধনটাকে মুক্ত করে দেন, যার ফলে দেশে প্রচুর ব্যবসা, মানে প্রাইভেট সেক্টরে প্রচুর কাজ শুরু হয়। এবং মূলত তার কারণেই আজকে নরেন্দ্র মোদী যে বারবার বলছেন যে ভারতকে তিনি অর্থনীতিতে 4র্থ পজিশনে নিয়ে যাবেন, এরপরে তার লক্ষ্য 3য় পজিশনে নিয়ে যাওয়া, এভাবে করতে করতে একটা সময় 1 নম্বরে যাওয়া,
বা একটা সমৃদ্ধ ভারত বা কি বলে ডেভেলপড ভারত, তার যে লক্ষ্য, এই কথাগুলো যে তিনি বলেন, তিনি বলতে পারেন এই কারণে যে তার অনেক আগে দেশে নরসিংহ রাওয়ের মতন একজন ব্যক্তি প্রধানমন্ত্রিত্ব চালিয়েছিলেন এবং সেই প্রধানমন্ত্রিত্ব চালানোর সময় তিনি এ পর্যন্ত সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পেরেছিলেন। তার সেই অর্থনৈতিক দিশাতেই তারপরে অটল বিহারী বাজপেয়ী চলতে বাধ্য হয়েছেন, কারণ এছাড়া উপায় ছিল না। আপনার এইচ.ডি. দেবেগৌড়া, আই.কে. গুজরাল, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, এরা সবাই কিন্তু মনে রাখতে হবে পি.ভি. নরসিংহ রাওয়ের দেখানো পথেই কিন্তু চলছেন। ফলে এখন নরেন্দ্র মোদী যে বিরাট বড় বড় কথা বলেন, দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের জন্য এই করছেন সেই করছেন ইত্যাদি সমস্ত কিছু বলছেন, একবারও কিন্তু তিনি নরসিংহ রাওয়ের কথা কিন্তু মুখেও আনেন না, কিন্তু ভুলেও আনেন না। তিনি কিন্তু, তার উচিত ছিল, আমার মনে হয় আর কি, একজন নাগরিক হিসেবে তার উচিত ছিল যে তার এটা দেশবাসীকে বলা যে নরসিংহ রাওয়ের সেই সময়ে দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আজকে ভারত সরকার একটা ধনী সরকারে পরিণত হয়েছে, ভারতবর্ষে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে এবং ভারত পৃথিবীতে 1 নম্বর দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখতে পারছে। তো সেই যে ব্যক্তি নরসিংহ রাও, তার কথা অনেকেই মনে রাখেন না। তিনি কংগ্রেস নেতা ছিলেন, এটা মাথায় রাখতে হবে। তিনি কংগ্রেস দলের ছিলেন তিনি, এবং তিনি যে সরকারটা চালিয়েছিলেন সেই সরকারটা কংগ্রেসই সরকার ছিল। ফলে এর কৃতিত্ব কংগ্রেসেরও। মনমোহন সিং, যিনি এর পরে 10 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেই মনমোহন সিংকে কিন্তু এনে, রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তাকে এনে মন্ত্রিসভাতে অর্থমন্ত্রী বানানোর কৃতিত্বটা কিন্তু নরসিংহ রাওয়ের। নরসিংহ রাওই আপনার মনমোহন সিংকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক সংস্কার শুরু করেন, এবং এই অর্থনৈতিক সংস্কার ওই সময়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ দেশ স্বাধীনতার পরে যে আপনার অর্থনৈতিক দিশায় চলে আসছিল, তার থেকে ঠিক ইউটার্ন করে একেবারে বিপরীত দিশাতে দেশকে নিয়ে যাওয়া, এটা যদি ফেল করতো তাহলে নরসিংহ রাওকে আমার মনে হয় দেশের এমন কোনো মানুষ বাকি থাকতো না যে গালি দিত না, এবং তাকে, তার নাম আজকে কলঙ্কিত হয়ে যেত। কিন্তু তার কারণে যে দেশের এত বড় কৃতিত্ব হয়েছে, দেশ যে এত অগ্রগতি করেছে, দেশের মানুষ কিন্তু কৃতজ্ঞতার সঙ্গে তার নাম কিন্তু মনে রাখে না। এটা কিন্তু দেশের জন্য খুব একটা শুভ লক্ষণ না আর কি। আমাদের মতন একটা মহান দেশের মানুষ যদি নরসিংহ রাওয়ের মতন প্রধানমন্ত্রীকে ভুলে যায়, তার অবদানকে যদি ভুলে যায়, তার দুঃসাহসিক সিদ্ধান্তগুলোর কথা যদি ভুলে যায়, তাহলে এই দেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া খুব কঠিন হয়ে যাবে আমার মনে হয়। এই কারণে আমি ভিডিওটা করলাম, আলোচনাটা করার জন্য, এবং আমার মনে হয় আমার দর্শকদেরকে এই কথাগুলো জানানোর জন্য, কারণ এগুলো জানা দরকার। আর দেশের রাজনীতিতে যে যখনই রাজনৈতিক দলের হয়ে ক্ষমতা থাকুক না কেন, আসল যারা স্থপতি তাদেরকে কখনো ভুলতে নেই। আর ভুলতে নেই বলেই ভিডিওটা করা, নরসিংহ রাওয়ের কথা আরেকবার মনে করিয়ে দেওয়া। আর রিয়েল লাইফ স্টোরিতে তো আমি বলেইছি যে দেশের রিয়েল চিত্র, দুনিয়ার রিয়েল চিত্রটা আমি তুলে ধরব। তার কারণেই এই ভিডিওর মাধ্যমে নরসিংহ রাওকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোরও আমার সুযোগ। তার কারণে আপনাদের সামনেই আমি তার আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমার বিশ্বাস যে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম, যাতে নতুন যুবক যুবতীরা বেশি বেশি করে তার সম্বন্ধে জানতে পারেন। আজকে যারা নেতা বা আগামী দিনে যারা নেতা হবে, তারা সবাই যাতে জানতে পারেন, কারণ দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্বন্ধে না জানলে শ্রেষ্ঠ কাজ করা খুব কঠিন হয়ে যায়। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে, মানে রিয়েল লাইফ স্টোরি, এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।